আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে বায়ু সাধারণত মরু অঞ্চলে এবং উপমরু অঞ্চলে এছাড়াও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে বেশি কাজ করে থাকে। আর বায়ুর ক্ষয়কার্যের ফলে যেসব ভূমিরূপগুলো সৃষ্টি হয়, যেমন ইয়ারডাং, জুইগেন, গোর, ফেন্ডিফ্যাক, ড্রেকান্টার, এগুলো নিয়ে মোটামুটি আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে জানব। দেখো, বায়ুর সঞ্চয় কার্যের ফলে মূলত যে ভূমিরূপ সৃষ্টি হয় তার মধ্যে প্রধান দুটি ভূমিরূপ হচ্ছে বালিয়াড়ি ও লোয়েস। দেখো, আমি এখানে লিখেছি বালিয়াড়ি ও লোয়েস। এবার আমরা জানবো যে বালিয়াড়ি জিনিসটা কি। মরু অঞ্চলে বালির যে স্তূপ, বড় বড় স্তূপ, এবং সেই বালির স্তূপগুলোকে আমরা বালিয়াড়ি বলি এবং সেই বালির স্তূপগুলো হচ্ছে চলমান, মানে মরু অঞ্চলে বায়ু সবসময় কাজ করে থাকে, বিনা বাধায় বায়ু কাজ করে। তো তার ফলে সেখানকার মরু অঞ্চলে সূক্ষ্ম সূক্ষ্ম বালিগুলো এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে সঞ্চিত হয়। তো এর ফলেই মানে বালিয়াড়ি সৃষ্টি হয়। এর ফলে বালুর কণাগুলো এক স্থান থেকে আরেক স্থানে জমা হতে থাকে। তো সেজন্য আমরা বলতে পারি যে চলমান বালির স্তূপকেই বলা হয় বালিয়াড়ি। এই বালিয়াড়ি কখনো এক জায়গায় স্থির থাকে না, যেহেতু বায়ু প্রবাহিত হয়। তো সেই জন্যে বায়ুগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এগুলো বছরে সাধারণত 3 থেকে 5 মিটার পর্যন্ত স্থান পরিবর্তন করে। বালিয়াড়িগুলো বছরে সাধারণত 3 থেকে 5 মিটার পর্যন্ত স্থান পরিবর্তন করে। তো যখন বায়ুগুলো প্রবাহিত হয়, এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন কি হয়, বায়ুর প্রবাহ পথে যখন কোনো উঁচু ঝোপঝাড় বা উঁচু পাথরের স্তূপ থাকে, সেখানে বায়ু আস্তে আস্তে সঞ্চিত হতে থাকে। তো সেখানে বালিগুলো আস্তে আস্তে সঞ্চিত হতে থাকে এবং বালিয়াড়ি সৃষ্টি হয় আর কি। তো এই বালিয়াড়ি যে সৃষ্টি হচ্ছে তার উপর ভিত্তি করে বিজ্ঞানী বার্নল্ড বালিয়াড়িকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে তির্যক বালিয়াড়ি আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি। এটা কে ভাগ করেছেন? বিজ্ঞানী বার্নল্ড বালিয়াড়িকে 2 ভাগে ভাগ করেছেন। একটা তির্যক বালিয়াড়ি আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি। তির্যক বালিয়াড়ির 3টে ধরন আছে। একটা হচ্ছে বারখান বালিয়াড়ি, আকলে বালিয়াড়ি এবং রোডস বালিয়াড়ি। তো তোমাদের পাঠ্য বই বারখান বালিয়াড়ি সম্পর্কে দেওয়া আছে। তো আমি বারখানটা সম্পর্কে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তারপরে বারখান বালিয়াড়ি হয়ে গেলে আমি অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াড়ি সম্পর্কে একটু বলবো। তো দেখো, বারখান বালিয়াড়ি এখানে একটা আমি ছবি এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বারখান বালিয়াড়ি। বারখান বালিয়াড়ি সৃষ্টির সময় বায়ু সবসময় মানে বায়ু প্রবাহ পথের আড়াআড়িভাবে যে বালিয়াড়িটা সৃষ্টি হয়, তো সেটাকেই বলা হয় বারখান বালিয়াড়ি। আর একবার বলি তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে যে বায়ুর প্রবাহ পথে আড়াআড়িভাবে যে বালির স্তূপ সৃষ্টি হয় সেটাকেই বলা হয় বারখান বালিয়াড়ি। মানে বায়ু যে প্রবাহিত হচ্ছে তার আড়াআড়ি দিকেই বালিয়াড়িটা সৃষ্টি হচ্ছে। তো এরকম বালিয়াড়িকে বলা হয় বারখান বালিয়াড়ি। এখানে দেখতে পাচ্ছ তোমরা, বায়ু এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। আর এই বালিয়াড়ির 2টো শিং থাকে। এই একটা শিং দেখো, এখানে একটা দিয়েছি, 2টো শিং থাকে। এবং এই ঢালটা হচ্ছে অনুবাদ ঢাল এবং বালিয়াড়ির এই ঢালটা হচ্ছে প্রতিবাদ ঢাল। এবং এই ঢালটা অবতল হয় এবং এই ঢালটা হয় উত্তল প্রকৃতির। তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে যে বালিয়াড়ির অনুবাদ ঢালটা হচ্ছে অবতল প্রকৃতির এবং প্রতিবাদ ঢালটা হচ্ছে উত্তল। এটা হচ্ছে উত্তল অংশ আর কি। আর এই ঢালের উচ্চতা বেশি হয় সবসময়, এখানকার উচ্চতাটা বেশি হয়। বালিয়াড়ির এই অংশটা, মানে বারখানের এই অংশটা উচ্চতা বেশি হয়, এই দিকের উচ্চতাটা কম হয়। এইদিকে আস্তে আস্তে ঢালটা কমতে কমতে থাকে। এই বালিয়াড়ির উচ্চতা 15 থেকে 30 মিটার হয়ে থাকে।
মানে বারখান বালিয়াড়ির উচ্চতা 15 থেকে 30 মিটার হয়ে থাকে এবং এই বালিয়াড়ি 10 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত হয়, বিস্তার লাভ করতে পারে। তো দেখো প্রায় সকল প্রকার মরুভূমিতেই বারখান দেখতে পাওয়া যায়। তোমরা যদি থর মরুভূমিতে যাও সেখানে তোমরা বারখান দেখতে পারবে। বারখানের দৈর্ঘ্য এবং প্রস্থ মোটামুটি একই রকম হয়ে থাকে। আর ওই যে বললাম উচ্চতা, বারখানের উচ্চতা অনেক সময় 3 থেকে 5 মিটারও হয়ে থাকে, আবার 15 থেকে 30 মিটারেরও উঁচু হতে থাকে বারখান। তো এই হলো বারখান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে অনুদৈর্ঘ্য বা সি বালিয়াড়িটা একটু বলবো। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বা সি বালিয়াড়ি। দেখো বায়ু প্রবাহের গতির সমান্তরালে যে বালির স্তূপ সৃষ্টি হয়, যে বালিয়াড়ি সৃষ্টি হয় সেটাকেই বলা হয় অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সি বালিয়াড়ি। দেখো বায়ু প্রবাহের সমান্তরালে দীর্ঘ এবং সংকীর্ণ শৈলশিরার মতো যে বালির স্তূপ তাকেই শিব বালিয়াড়ি বলা হয়। এই শিব বালিয়াড়ি দেখতে অনেকটা তলোয়ারের মতো হয়। শিব হচ্ছে একটা শব্দ যার অর্থ হচ্ছে তলোয়ার, তো সেই জন্য মানে এই বালিয়াড়ি দেখতে অনেকটা তলোয়ারের মতো হয়, তাই এটাকে শিব বালিয়াড়ি বলা হয়। বাগনন্দের মতানুযায়ী কয়েক সময় বারখানগুলি পরিবর্তিত হয়ে শিব বালিয়াড়িতে পরিণত হয়। বারখানের যে ছবি আমি এঁকেছিলাম এরকম অনেকটা। তো এই বারখান এদিক থেকে এদিকে বায়ু প্রবাহিত হচ্ছে, এদিক থেকে এদিকে বায়ু প্রবাহিত হচ্ছে, তার ফলে বারখান সৃষ্টি হচ্ছে। কিন্তু যখন এই বারখানটাই ভেঙে যায়, এই বারখানটাই ভেঙে গিয়ে এরকম বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। তো দেখো বারখান বালিয়াড়ির শিং থাকে আমি বলেছিলাম, কিন্তু শিব বালিয়াড়িতে কোনো শিং থাকে না। শিব বালিয়াড়িতে করিডোর থাকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বালিয়াড়ি, এর মাঝখানে যে স্থানগুলো এটাকে বলা হয় করিডোর। এখানে বায়ু তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এদিকে মানে সমান্তরালে প্রবাহিত হয়েছে, আর এটা হচ্ছে বায়ু প্রবাহের দিক। এগুলো হচ্ছে বায়ুর ঘূর্ণায়নের সৃষ্টি হয়েছে। বায়ু মরুভূমি অঞ্চলে দেবে ঘূর্ণনের সৃষ্টি হয়, তো বায়ু ঘূর্ণনের সৃষ্টি হওয়ার ফলে এরকম শিব বালিয়াড়ির সৃষ্টি হয়েছে। শিব বালিয়াড়ি 100 মিটারের পর্যন্ত উচ্চতাযুক্ত হয়ে থাকে, অনেক সময় 100 মিটার বা তার বেশি উচ্চতা হয়ে থাকে। আর শিব বালিয়াড়ির প্রস্থ 500 থেকে 600 মিটার হয় এবং এর দৈর্ঘ্য কয়েক কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। শিব বালিয়াড়ির দৈর্ঘ্য যখন বায়ুর গতিবেগ খুব বেশি হয়ে যায় তখন এই শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। দেখো ভারতের থর মরুভূমিতে এবং অস্ট্রেলিয়া ও কালাহারি মরুভূমিতে ছোট ছোট শিব বালিয়াড়ি গড়ে উঠতে দেখা যায়। তবে নামিব মরুভূমি এবং সাহারায় বেশ কিছু বালিয়াড়ি দেখতে পাওয়া যায়, যেগুলো হচ্ছে একটু বড় বালিয়াড়ি। তো এই হলো শিব বালিয়াড়ি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো শিব বালিয়াড়িটা। এবার আমরা বলবো বালিয়াড়ির স্থান ভেদে বালিয়াড়িকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে মস্তক বালিয়াড়ি, পুচ্ছ বালিয়াড়ি, পার্শ্ব বালিয়াড়ি এবং অগ্রবর্তী বালিয়াড়ি। তো বালিয়াড়ির গঠন অনুসারে, বালিয়াড়ির অবস্থান অনুসারে বালিয়াড়িকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। আমি বললাম তোমাদেরকে মস্তক বালিয়াড়ি, পুচ্ছ বালিয়াড়ি, পার্শ্ব বালিয়াড়ি এবং অগ্রবর্তী বালিয়াড়ি। প্রথমে আমরা জানবো যে মস্তক বালিয়াড়ি কোনটা। মস্তক বালিয়াড়ি হচ্ছে যখন কোনো ঝোপঝাড় বা উচ্চভূমি দেখা যায় এবং যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেদিকে বালিয়াড়ি গঠিত হয়, তখন সেটাকে বলা হয় মস্তক বালিয়াড়ি। ধরে নাও এখানে কোনো উচ্চভূমি আছে বা কোনো পাথরের স্তূপ আছে বা এখানে ঝোপঝাড় আছে এবং বায়ু প্রবাহিত হওয়ার পরে এখানেই বালিয়াড়ি সৃষ্টি হলো, তো সেটাকে বলা হচ্ছে মস্তক বালিয়াড়ি। তার মানে আমরা বলতে পারি যে উচ্চভূমির যে দিক থেকে বায়ু প্রবাহিত হয় সেদিকে বালিয়াড়ি গঠিত হলে সেটাকে বলা হয় মস্তক বালিয়াড়ি। এবং উচ্চভূমির যদি বিপরীত দিকে বিপরীত দিকে বালিয়াড়ি গঠিত হয় সেটাকে বলা হয় পুচ্ছ বালিয়াড়ি। মানে এই উচ্চভূমির বিপরীত দিকে যখন বালিয়াড়ি সৃষ্টি হয় সেটাকে বলা হয় পুচ্ছ বালিয়াড়ি। এবং এই উচ্চভূমির দুই পাশে যদি বালিয়াড়ি সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয় পার্শ্ব বালিয়াড়ি। এবং এই উচ্চভূমির সামনের দিকে অনেকটা এগিয়ে এসে যদি বালিয়াড়ি সৃষ্টি হয় সেটাকে বলবো অগ্রবর্তী বালিয়াড়ি।
তো এটা হচ্ছে বালিয়াড়ির অবস্থান অনুসারে বালিয়াড়ির শ্রেণীবিভাগ, এবং যেসব বালিয়াড়িগুলো এক স্থান থেকে আরেক স্থানে চলছে আর কি, চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। এটা তোমরা জানো, এটা এখানে নেই, তবু আমি তোমাদেরকে বললাম। তাহলে আমরা বালিয়াড়ি শ্রেণীবিভাগে আমরা পেলাম যে বাগনল বালিয়াড়িকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে তির্যক বালিয়াড়ি আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াড়ি। তির্যক বালিয়াড়িকে তিন ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে বারখান বালিয়াড়ি, আকলে বালিয়াড়ি, রোডস বালিয়াড়ি। এর মধ্যে বারখানটা আমরা জানলাম, আমাদের পাঠ্য বইয়ে বারখানটা আছে। এবং অনুদৈর্ঘ্য শিব বালিয়াড়িটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এগুলো হচ্ছে বালিয়াড়ির অবস্থান অনুযায়ী বালিয়াড়ি শ্রেণীবিভাগ: মস্তক বালিয়াড়ি, পুচ্ছ বালিয়াড়ি, পার্শ্ব বালিয়াড়ি এবং অগ্রবর্তী বালিয়াড়ি। এখানে তোমরা বারখান বালিয়াড়ি এবং অনুদৈর্ঘ্য বা সি বালিয়াড়ির মধ্যে পার্থক্য তোমরা করবে, এটা ইম্পর্টেন্ট। বা এরকমও আসতে পারে যে তির্যক বালিয়াড়ি ও অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো, তো এই দুটো পার্থক্য তোমরা করবে। এবার আমরা বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট আর একটা ভূমিরূপ লোয়েস ভূমিরূপ বা লোয়েস সমভূমি, সেটা সম্পর্কে জানবো। এই লোয়েস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ভন রিক্টোফেন, এটা মনে রাখবে তোমরা। লোয়েস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ভন রিক্টোফেন, আর এই লোয়েস কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। দেখো, হলুদ রঙের শিথিল সূক্ষ্ম যে বালিকণা সেটাকে বলা হয় লোয়েস। যখন বায়ুপ্রবাহ হয়, বায়ুপ্রবাহের সাথে দীর্ঘ পথ অতিক্রম করে সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণা যখন অনেকটা পথ অতিক্রম করে আর একটা জায়গায় গিয়ে জমা হয়, সেটাকেই বলা হয় লোয়েস। আর এই লোয়েস সমভূমি দীর্ঘ সময় জুড়ে সৃষ্টি হয়, আর এই লোয়েস সমভূমির গভীরতা কয়েক মিটারও হয়ে থাকে, কয়েক মিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত হয়ে থাকে। আর এই সঞ্চিত লোয়েস প্রবেশ্য শিলা দ্বারা গঠিত হয় এবং উর্বরও হয়, মানে লোয়েস সমভূমি বেশ উর্বর হয়। আর এই লোয়েস সমভূমি স্তরবিহীন হয়। যেমন দেখো, গোবি মরুভূমির যে বালিকণা বা পলিকণা, সূক্ষ্ম পলিকণা বাহিত হয়ে উত্তর পশ্চিম চীনের হুয়াংহো নদী অববাহিকায় বিশ্বের বৃহত্তম লোয়েস সমভূমি গঠন করেছে আর কি। তো এই লোয়েস সমভূমি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের যে লোয়েস সমভূমি সেটাকে বলা হয় অ্যাডোব, বেলজিয়ামে সেটাকে ফিমন বলা হয়, আমেরিকা যুক্তরাষ্ট্রে অ্যাডোব বলা হয়। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তো এই হলো লোয়েস সমভূমি। এখন আমরা বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, মরুভূমি অঞ্চলে সাধারণত বৃষ্টিপাত হয় না বা খুব কম হয়, কিন্তু যখন বৃষ্টিপাত হয় তখন সেই জলধারা এবং বায়ু মিলিত হয়ে কাজ করে থাকে এবং ভূমিরূপের পরিবর্তন ঘটায়। এবং এর ফলে কি কি ভূমিরূপগুলো হয়, তার মধ্যে একটা হচ্ছে দেখো ওয়াদি। ওয়াদিটা কি? ওয়াদি হচ্ছে যখন মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত হয় তখন উঁচু অঞ্চল থেকে জল নেমে আসে, তাই তো। তো উঁচু অঞ্চল থেকে জলের ধারা নিচের দিকে নেমে আসে এবং জলটা বয়ে যায়। কিন্তু মরুভূমি অঞ্চলে যেহেতু অতিরিক্ত বাষ্পীভবন হয়, তার ফলে এখানে যে জলটা বয়ে যাচ্ছে, ধরে নাও জল বয়ে যাচ্ছে, তো অতিরিক্ত যখন বাষ্পীভবন হচ্ছে, বাষ্পীভবনের ফলে জলটা এসে বয়ে যাচ্ছে, কিন্তু বাষ্পীভবনের ফলে জলটা শুকিয়ে গেল। তার ফলে কি হয়, বয়ে যাওয়া যে বালির যে স্রোতটা সেটা থেকে যায়, জলটা শুকিয়ে যায় ঠিকই, কিন্তু যে উন্মুক্ত যে উপত্যকাটা সেটা থেকে যায়, তো সেটাকে বলা হয় ওয়াদি। আর ওয়াদি হচ্ছে একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে শুষ্ক উপত্যকা। তো শুষ্ক যে নদী খাতটা সেটাকে বলা হয় ওয়াদি। একটু ভালো করে আমি তোমাদেরকে বলি, তাহলে বুঝতে পারবে। দেখবে, আমরা যেখানে থাকি সেখানে অনেক সময় বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতের ফলে জলটা যখন যায় তো তার সঙ্গে দেখবে বালির একটা মানে বালিটাও দেখবে তার সঙ্গে সঙ্গে যেতে থাকে জলের সঙ্গে, তাই না? কিন্তু জলটা ধুয়ে চলে যায় বা জল শুকিয়ে যায়, কিন্তু ওই যে বালির যে শুকনো খাতটা সেটা পড়ে থাকে, তো সেই বালির শুকনো খাতটাকে বলা হয় ওয়াদি। যেহেতু মরুভূমি অঞ্চলে জলটা তো থাকে না, জলটা বাষ্পীভূত হয়ে চলে যায়, তো বালির সেই শুকনো খাতটা পড়ে থাকে, সেই ক্ষণস্থায়ী শুকনো খাতটাকে বলা হয় ওয়াদি। এই ওয়াদির কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই। দেখো, প্রায় সারা বছর নদী খাত শুকনো থাকে, মানে ওয়াদিটা সারা বছরই শুকনো থাকে।
আর এই ওয়াদি স্বল্প দৈর্ঘ্যের হয়ে থাকে, মানে দৈর্ঘ্য বেশি বড় হয় না। আর এই ওয়াদি উচ্চভূমি থেকে প্লায়া পর্যন্ত বিস্তৃত হয়, মানে এই উচ্চভূমি থেকে জলটা বয়ে আসছে, তো জলটা বয়ে প্লায়া হচ্ছে একটা লবণাক্ত হ্রদ, সেখান পর্যন্ত বিস্তৃত হয়। মানে মরু অঞ্চলের প্লায়াই হচ্ছে সব থেকে ক্ষয়ের নিম্ন সীমা আর কি। তো এই ওয়াদিটা উচ্চভূমি থেকে জলটা বাহিত হয়ে সেই প্লায়া হ্রদ পর্যন্ত বিস্তৃত হয়। আরব এবং সোনেরান মরুভূমিতে এই ওয়াদি দেখতে পাওয়া যায়। তারপর দেখো, বায়ু এবং জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আর একটা ভূমিরূপ হচ্ছে পেডিমেন্ট। দেখো এখানে আমি ছবিতে অনেকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মরুভূমি অঞ্চলে যখন কোনো উঁচু পর্বত বা ইনসেলবার্জের মতো কোনো ভূমিরূপ থাকে, তো সেই ভূমিটা অনেক সময় ক্ষয়প্রাপ্ত হয়ে, মানে এই অঞ্চলটা ক্ষয়প্রাপ্ত হয়ে এই ভূমির পাদদেশে সেই শিলাচূর্ণ পদার্থগুলো সঞ্চিত হয়। এভাবে পাদদেশে সঞ্চিত হয়ে যে ঢালু ভূমিরূপ সৃষ্টি হয়, যে ঢালযুক্ত ভূমিরূপ সৃষ্টি হয়, সেটাকে বলা হয় পেডিমেন্ট। এই পেডিমেন্ট শব্দটি প্রথম জি.কে. গিলবার্ট 1882 সালে এই কথাটি ব্যবহার করেন। তো তিনি বলেন যে পাহাড়ের পাদদেশে, মানে এই যে এটা দেখতে পাচ্ছ পাহাড়, তো তার পাদদেশে যে শিলাময় ভূমিরূপ সেটাকে বলা হয় পেডিমেন্ট। শিলাময় যে ভূমিঢাল সেটাকে বলা হয় পেডিমেন্ট। পেডিমেন্ট দেখো সাধারণত 1 ডিগ্রি থেকে 7 ডিগ্রি ঢালযুক্ত হয়ে থাকে, এবং পেডিমেন্ট ছোট ছোট পাথরের টুকরো, এই যে এই শিলা থেকে ভেঙে গিয়ে ছোট ছোট শিলাচূর্ণ পদার্থ, পাথরের টুকরো, বালি, পলি দ্বারা ঢাকা থাকে। এবং মরু অঞ্চলে বায়ু এবং জলধারার একত্র কার্যের ফলে অনেক সময় এই শিলাচূর্ণ পদার্থগুলো বায়ু দ্বারাও ক্ষয়প্রাপ্ত হয়ে এখানে সঞ্চিত হয়, আবার এগুলো জলের দ্বারাও ক্ষয়প্রাপ্ত হয়েও এখানে সঞ্চিত হয়। আর পেডিমেন্টের পর্বতের যে দিকটা সেটা হয় ঊর্ধ্বমুখী, যে দিকটা সেটা অবতল ঢাল হয়। তো যাই হোক, এটা হলো পেডিমেন্ট। পেডিমেন্টের পরের অবস্থায় হচ্ছে বাজাদা, বাজাদার পরে হচ্ছে প্লায়া। তো বিজ্ঞানী এল.সি. লসন মনে করেন যে ইনসেলবার্জের যে পরবর্তী অবস্থা সেটাই হচ্ছে পেডিমেন্ট, মানে এই ইনসেলবার্জটা, মানে উচ্চভূমিটা পিছনের দিকে সরে যাওয়ার ফলে পেডিমেন্টের সৃষ্টি হয়। এরপর আমরা জানবো যে বাজাদা কি, বাজাদা সম্পর্কে জানবো। এটাও হচ্ছে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ। আমরা এটা বলতে পারি যে বাজাদা হচ্ছে একটা সঞ্চয়জাত ভূমিরূপ। এটা দেখতে পাচ্ছ পেডিমেন্ট, পেডিমেন্টের পরে বাজাদা সৃষ্টি হয়েছে। বাজাদা আমরা সমভূমিও বলতে পারি। মরুভূমি অঞ্চলে বায়ু ও জলধারার দ্বারা উচ্চভূমির ক্ষয়ীভূত যে পদার্থগুলো সেগুলো যখন নিচে এসে সঞ্চিত হয় তখন বাজাদার সৃষ্টি হয়। তার মানে আমরা এটা বলতে পারি যে পেডিমেন্টের যে ক্ষয়জাত পদার্থগুলো এটা বায়ুর দ্বারা ক্ষয়প্রাপ্ত হতে পারে বা জলধারার দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যখন নিম্ন এলাকায় সঞ্চিত হচ্ছে এবং অনেকটা পলল ব্যজনের মতো ভূমিরূপ সৃষ্টি করছে, তখন সেটাকে বলা হচ্ছে বাজাদা। আর এই বাজাদা সাহারা মরুভূমিতে দেখা যায়, যেমন সাহারা মরুভূমি আটলাস পর্বতের পাদদেশে এই বাজাদা দেখা যায়। এরপর আমরা জানবো প্লায়া সম্পর্কে। প্লায়াটা কি? প্লায়া হচ্ছে একটা লবণাক্ত জলের হ্রদ। মরু অঞ্চলে যে লবণাক্ত জলের হ্রদ সেটাকে প্লায়া বলে। এখানে দেখো আমি দিয়েছি, এটা যদি আমি এইভাবে দেখাই তাহলে এরকম হবে অনেকটা। এটা হচ্ছে প্লায়া হ্রদটা, এটা হচ্ছে বাজাদা, মানে তার থেকে একটু উঁচু, এবং তারপরে পেডিমেন্ট মানে উচ্চভূমিটা আর কি। এইভাবে যদি আমি দেখাই তাহলে অনেকটা বুঝতে পারবে মনে হয়। দেখো এটা যদি, এগুলো যদি বাজাদা হয়ে থাকে, এটা হচ্ছে যে নিচু এলাকাটা যেখানে জল জমছে, মানে লবণাক্ত জলটা জমছে, সেটা হচ্ছে প্লায়া। তার মানে আমরা বলতে পারি মানে যে মরু অঞ্চলে যখন জলধারাটা উচ্চভূমি থেকে বয়ে গিয়ে তখন কোনো নিচু অঞ্চলে জলটা জমছে, তো সেটাকে আমরা বলছি প্লায়া। মানে ছোট ছোট যে হ্রদ, মরু অঞ্চলে যে ছোট হ্রদ সেটাকে আমরা প্লায়া বলি। আর এই হ্রদটা লবণাক্ত জলের হয়ে থাকে। অনেক সময় এই প্লায়া হ্রদের জলটা শুকিয়ে যায় বাষ্পীভবনের ফলে, এবং এখানে লবণের একটা সাদা আস্তরণ পড়ে যায়। আর মরুভূমি চারিদিক থেকে, মানে উচ্চভূমি থেকে
জলধারাটা এসে এই প্লায়া হ্রদে এসে মিলিত হয়। মানে ধরে নাও এখানে উচ্চভূমি আছে, এখানে একটা হ্রদ আছে, তো এই উচ্চভূমি থেকে জলটা এসে এই প্লায়াতে এসে মিশছে, মানে প্লায়া হ্রদে। আবার এখানে ধরো একটা উচ্চভূমি আছে, সেই উচ্চভূমি জলটাও এসে এই প্লায়া হ্রদে মিশছে। তার মানে চারিদিক থেকে উচ্চভূমি যে জলটা সেটা এসে এই প্লায়া হ্রদেই এসে মিলিত হচ্ছে। তো এটা আমরা বলতে পারি যে প্লায়া হচ্ছে একটা কেন্দ্রমুখী জল নির্গমন প্রণালী। তো দেখো আমরা জানলাম যে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে কোন কোন ভূমিরূপ সৃষ্টি হয়। একটা হচ্ছে ওয়াদি, পেডিমেন্ট, বাজাদা এবং প্লায়া। এরপর আমরা জানবো যে মরু অঞ্চলে মরু সম্প্রসারণ রোধের উপায়গুলো কি কি, কিভাবে মরুকরণ রোধ করা যায়। দেখো এই যে ভূমিরূপগুলো সম্পর্কে এর আগে আমরা জানলাম যে বালি স্তূপটা এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে উড়ে উড়ে। তো তার ফলে কি হয়, মরুভূমির আশেপাশে যে সমভূমি অঞ্চল বা যেখানে কৃষিকাজ করা হয় সেই অঞ্চলেও বালি উড়ে গিয়ে সেই অঞ্চলটাকে অনুর্বর করে দেয় বা মানে মরুভূমির প্রসার বৃদ্ধি করে, তাই তো। তো এই প্রসার বৃদ্ধি রোধের উপায় কি? তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, গাছ লাগাতে হবে। প্রথম উপায় হচ্ছে গাছ লাগানো, মানে লতা গুল্ম জাতীয় গাছ, যে গাছগুলো মরুভূমি অঞ্চলে টিকে থাকতে পারবে সেরকম বৃক্ষ বা গাছ রোপণ করতে হবে। তো তার ফলে সেই বালিয়াড়িগুলিকে স্থিতিশীল করা যেতে পারে, মানে এক স্থান থেকে এক স্থানে যে বালিয়াড়িগুলো যাচ্ছে সেগুলো রোধ করা যেতে পারে। তারপর আমরা আর একটা কাজ করতে পারি যে বায়ুর প্রবাহ পথের সঙ্গে আড়াআড়িভাবে বিভিন্ন ঝোপঝাড়, কাটা গাছ এবং বৃক্ষ রোপণ করতে পারি, এবং কংক্রিটের দেওয়াল বানানো যেতে পারে, এবং কংক্রিটের দেওয়াল বানানোর দ্বারা এই বালিয়াড়ি চলনকে কমানো যেতে পারে, তাই না। তারপর দেখো খরা সহ্যকারী যে গাছ, কাটা ঝোপঝাড় গাছ যেগুলো সহজে রক্ষণাবেক্ষণ করা সম্ভব সেই সব গাছ লাগানো যেতে পারে। তারপর পশুচারণ নিয়ন্ত্রণ করা, মরুভূমির আশেপাশে যে অঞ্চলগুলো বা যেখানে অল্প অল্প গাছ হয়, বৃক্ষ হচ্ছে, সেই অঞ্চলে পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে, পশুচারণ বন্ধ করতে হবে, তাহলে মরুভূমির প্রসার অনেকটা রোধ করা সম্ভব হবে। তারপর সমোন্নতি রেখা বরাবর গাছ লাগাতে হবে। সমোন্নতি রেখা বরাবর গাছ লাগলে সেই গাছ কি হবে, বালিটাকে অনেকটা আঁকড়ে ধরে থাকবে, তো তার ফলে বালিয়াড়ি এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবে না। তো এটা হচ্ছে আর একটা উপায় মরুভূমি রোধ করার। তারপর ধাপ চাষের দ্বারা, ফালি চাষের দ্বারা এবং শস্যাবর্তনের মাধ্যমে ভূমিক্ষয় রোধ করে আমরা মরুকরণ কমাতে পারি। তারপর যেসব অঞ্চলগুলোতে জল আছে, ধরো মানে মরুভূমির পাশাপাশি যে অঞ্চলগুলোতে, সেই জলটাকে আমরা সেচ কার্যের দ্বারা মরু অঞ্চলের বালিটাকে আমরা ভিজিয়ে রাখতে পারি। তো তার ফলে মরু অঞ্চলের বালিটা ভিজিয়ে রাখলে কি হবে, সেই বালিটা উড়বে কম, উড়ে উড়ে অন্য জায়গায় স্থানান্তরিত কম হবে। তো তার ফলে মরুকরণ রোধ করা যেতে পারে। তো দেখো ভারতের মধ্যে এই মরুকরণ রোধের জন্য একটা সংগঠন গঠন করা হয়, তো যেটা সদর দপ্তর যোধপুরে অবস্থিত, সেটা আমি এখানে দিচ্ছি, নইলে বুঝতে পারবে না তোমরা। সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট। এটার সদর দপ্তর কোথায় অবস্থিত? যোধপুরে। এটা মনে রাখবে তোমরা, সেন্ট্রাল মরুকরণ রোধের জন্য এটা ভারতে নির্মাণ করা হয়। সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? যোধপুরে। এটা মনে রাখবে তোমরা। তো এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়ে গেল। এই চ্যাপ্টারে কিছু কোশ্চেন আছে, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেগুলো ভালো করে পড়বে। কোনো অসুবিধা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে।